আমরা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে, আমরা কিন্তু এটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে উনি শুদ্ধাচার অভিযান শুরু করবেন, এটা কিন্তু ওনার পক্ষে করা সম্ভব। কিন্তু সেই সাথে আপনাকে এটাও দেখতে হবে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে সংস্থাগুলি কাজ করছে, ডিজিএফআই, এনএসআই সহ এবং অ্যান্টি কারাপশন সহ, তার বাইরেও পার্লামেন্টের বক্তব্যগুলি আপনি দেখেন। এখন কিন্তু আমাদের পার্লামেন্ট মেম্বাররাও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। এই দুইজনকে কেন্দ্র করে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং আমি মনে করি যে পার্লামেন্ট থেকেই সেটা শুরু হওয়া উচিত। এবং সেটা যদি হয়, আমাদের আইন আদালত রয়েছে, আইন আদালতেও আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে এখন যে সমস্ত কোর্ট আমাদের রয়েছে তারাও কিন্তু যথেষ্ট সোচ্চার। এখন আমাদের সহ আলোচক কয়েকজন প্রশ্ন করেছেন যে ওনাদের বিরুদ্ধে আইন আদালতে যেতে দেখি না অথবা অর্ডার হচ্ছে না। আপনি দেখেন যে প্রসিডিং শুরু হওয়ার পরে যে আদেশগুলি আদালত থেকে হচ্ছে সেটা কিন্তু একদম নিম্ন গতিতে হচ্ছে অথবা স্লো হচ্ছে তা কিন্তু না, র্যাপিডলি কিন্তু হচ্ছে। এখন এগুলি অনুসন্ধান করে বের করা এবং অনুসন্ধান করে আদালতের কাছে নিয়ে যাওয়া, যারা অনুসন্ধান করছে তার যদি ভুল হয় তখন কিন্তু তার বিরুদ্ধেও কথা বলা হবে। তো একটা প্রসেসের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলি করতে হয়। এখন এই প্রসেস করতে যেয়ে দুর্নীতি দমন কমিশন সহ আইন আদালতের মাধ্যমে যারা আইনজীবী রয়েছেন এবং যে সংস্থাগুলি রয়েছে তারা অবশ্যই সোচ্চার থাকবে। এবং আমার মনে হয় যে অ্যাফিডেভিট দেওয়ার যে প্রচলনটা শুরু হয়েছে সেইটা আরও জোরালো করা উচিত, যে প্রতি 5 বছর পর পর, যেটা আপনি বলেছেন যে কাগজে নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিনা, আসলে এটাকে কাগজে নিয়ম না করে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা যদি অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের সম্পদের ডিক্লারেশন দেন এবং সেটা দেখভাল করা যদি লোক থাকে। এখন দেখা গেল আপনি ডিক্লারেশন কোথায় দিচ্ছেন, যেখানে দিচ্ছেন সেই অফিসার যদি আপনার লোক হয় তাহলে আপনি যাই ডিক্লারেশন দেন না কেন সেটার কিন্তু কোনো জবাবদিহিতা থাকবে না। তো জবাবদিহিতার আওতায় আনার উদ্দেশ্যে যদি আপনি ডিক্লারেশন নেন, এবং আমি একবার বলেছিলাম যে ইন্ডিয়াতে কিন্তু ওই অ্যাসেট ডিক্লারেশনের সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের অ্যাসেট ডিক্লারেশনের আইন রয়েছে, সেই ধরনের অ্যাফিডেভিট তো দিতেই হয়। সেটা যদি আইনের মাধ্যমে জবাবদিহিতাকে আরও নিশ্চিত করা হয় তাহলে এটা প্রতিরোধ করা কিন্তু সম্ভব। এখন আরেকটা জিনিস আমি বলি যে এই প্রতিরোধের সাথে জবাবদিহিতার সাথে আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন, আমরা ইলেকশনের সময় অনেকেরই অ্যাফিডেভিট আমরা ফিল আপ করে থাকি, সম্পদ কিন্তু কোনোটাই বাদ যায় না। প্রত্যেকটা সম্পদ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে তাদেরকে জমা দিতে হয়। ইভেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা রয়েছে, যেখান থেকে দুর্নীতি আমরা বলি ওখান থেকেও সূচনা হয়। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিন্তু এই সরকারি কর্মচারীদেরও কর্মকর্তাদের ফাইল আছে, রাজনীতিবিদদেরও ফাইল আছে, ব্যবসায়ীদেরও ফাইল আছে। এবং সেই ফাইলে কিন্তু আইটি 10B-তে তার সমস্ত সম্পদের ডিক্লারেশন লাগে। এবং আপনি যে এফিডেভিট দিচ্ছেন সেটা সরকারি কর্মকর্তাও যদি সরকারকে এফিডেভিট জমা দেয় তার কর্তৃপক্ষের কাছে, তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে তাকে ওই আইটি 10B অনুসারেই কিন্তু তার সম্পদের ডিক্লারেশন দিতে হচ্ছে। মেম্বার অফ পার্লামেন্ট যারা হচ্ছেন তাদেরকেও কিন্তু আইটি 10B অনুসারেই তাকে দিতে হচ্ছে। কিন্তু এত কিছু যদি আইটি 10B অনুযায়ী না দেয় তাহলে দুদকের জন্য কিন্তু অনুসন্ধান করা আরও সহজ। দেখা গেল আপনি পার্লামেন্টে যে সম্পদের ঘোষণা দিয়েছেন অথবা কর্তৃপক্ষের কাছে যে সম্পদের ঘোষণা দিয়েছেন সেইটা আপনার ইনকাম ট্যাক্সের আইটি 10Bর সাথে মিল নাই, তাহলে ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে, সেটা দিয়ে কিন্তু একটা মামলা করা সম্ভব। তাহলে এটা কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ দি আইটি 10B। কিন্তু যার কাছে করছে, আপনি তখন যে কথাটি বলেছেন, সে যদি আবার তার লোক হয় কিংবা ওরকমই লোক হয়, বললাম তাহলে তো সেটা যদি জবাবদিহিতার লোককে নেওয়া হয় এবং জবাবদিহিতার আওতায় আনা হয়, এবং যদি আনা হয় তাহলে দেখেন তাহলে প্রতি 5 বছর পর পরে কিন্তু যখন সে উঠছে তখনই কিন্তু তাকে প্রতিহত করা সম্ভব হবে। এবং তখন কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলা না হয়ে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিলেও কিন্তু তাকে প্রতিহত করা সম্ভব।